ওয়েলকাম আজকের ফেসবুক লাইভ। আমি অভিজিৎ। টাইমের মধ্যে শুরু করতে পেরে এটা ভালো লাগছে যে টাইমের মধ্যে শুরু করতে পেরেছি, কারণ নেটওয়ার্কের আগের দিনই একটা প্রবলেম হয়েছিল, বুঝতেই পেরেছেন। তার জন্য কালকে বলেছিলাম যে নেটওয়ার্কটা কি সমস্যা হচ্ছিল। আজকের বিষয়বস্তু হচ্ছে যে বাচ্চাদের সবচেয়ে ছোট ছোট কাজগুলো করতে দেওয়া ভালো না খারাপ। এতে দুটো দিকই আছে, খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। ভালো দিকটা নিয়ে কথা বলি, তারপর খারাপ দিকটা নয় খুবই কম কথা বলবো। ভালো দিক হচ্ছে বাচ্চাদের ছোট ছোট কাজগুলো কি কি খারাপ দিকগুলোর মধ্যেও কিছু ভালো থাকে, আর ভালো দিকগুলোর মধ্যেও কিছু খারাপ থাকে। যেমন ধরুন, উদাহরণগুলো যদি দিয়ে বোঝাতে পারি তাহলে আপনাদের পক্ষে জিনিসটা করতে বুঝতে সুবিধা হবে। ব্যাপারটা হচ্ছে, আমরা বাচ্চাটাকে বললাম এই যা তো সুইচ বোর্ডটা অফ করে দিয়ে তো, এই কাজটা আপনি ওকে করতে দিলেন, এটা খারাপ। কেন? একটা বাচ্চাকে সুইচ বোর্ডে হাত দেওয়াটা সেফটি নয়, অর্থাৎ এই দিকটা খারাপ হলো। আমি প্রথমেই বলেছি যে খারাপ এবং ভালো দুটোই মিশিয়ে থাকবে। দ্বিতীয় কাজ হলো, আপনি বাচ্চাটাকে বললেন যে তুই যা তো একতলা দিয়ে, আপনার বাড়ি ধরুন দুতলাতে, আপনি ওকে বললেন যে যা তো একতলা দিয়ে ওই জলের বোতলটা নিয়ে আয় তো। আপনি সেই বাচ্চাটার বয়স আমি ধরেই নিচ্ছি 8 বছর, 9 বছর, 7 বছর, তার কোনো সমস্যা হবে না জলের বোতলটা আনতে। কিন্তু একতলা দিয়ে জলের বোতলটা আনতে গিয়ে, ফ্রিজ আনতে গিয়ে যদি সতর্কতা অবলম্বন না করে তাহলে একটু সমস্যা হতে পারে। অর্থাৎ আমরা দেখছি যে কি কি সতর্কতাগুলো এক একটা বাচ্চার ক্ষেত্রে খুব ডিপেন্ডেবল হয়ে যায়, যেগুলো বাচ্চাটাকে অনেক বেশি ঝুঁকির মধ্যে ফেলে দেয়। আমরা বাচ্চাটাকে বলবো যা তো আমার ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিনে তুই জামা কাপড়গুলোকে কেচে দে। ওয়াশিং মেশিনটা নিশ্চয়ই এমনি চলবে না, তাকে কারেন্ট ইলেকট্রিসিটি দিয়ে চলবে। তাকে বললাম, সে 8 বছর 9 বছর বয়স বাচ্চাটাকে, এই বললাম আমার ইয়ে আছে তোর, একটুখানি তুই গ্যাসে জল গরম করে ফেলতো, এই তুই একটুখানি চা করে ফেলতো, এই তুই ফ্রিজটা একটু পরিষ্কার করে ফেলতো। অর্থাৎ এমন এমন কিছু কাজ দিচ্ছি বাচ্চাটাকে যেটা ডিরেক্টলি ইলেকট্রিসিটির সঙ্গে জড়িয়ে আছে। এইগুলোই কাজগুলোই খারাপ। আর খারাপ কি হতে পারে না, খারাপ হতে পারে তার নির্ভরশীলতার একটা অভাব দেখা যেত যদি আপনি ওর কিছু কাজ করে দেন। এবার আমি আসি ওর কিছু কিছু কাজ কেমন করে দিচ্ছে। যেমন ধরুন, বাচ্চাটা কে রোজ স্কুলে নিয়ে যান হাত ধরে, আপনি হাতটাকে ছেড়ে ওকে হাঁটাবার চেষ্টা করুন, ওর মধ্যে আত্মবিশ্বাসটা বাড়বে। আপনি প্রতিদিনই হাত ধরে হাঁটুন। অনেক গার্জেনকে দেখি, বিশেষ করে মেয়েরা একাই করে, ছেলেদের মধ্যে ম্যাক্সিমাম দেখা যায়, ম্যাক্সিমাম ছেলেদের মধ্যে এটা দেখা যাচ্ছে। আবার বিশেষ করে ভালো ভালো স্কুলগুলোতে দেখা যাচ্ছে, নাম করবো না সেইগুলো, তাহলে সেই স্কুলের গার্জেন আমাকে মারতে তাড়া করবে। যাই হোক, সেটা হচ্ছে মায়েরা বাচ্চাটা, হয়তো বাচ্চা বলবো না, 8, 9-এ পড়ছে, তার হাতটাকে এমন ভাবে এখানটা ধরেছে যেন মানে হারিয়ে যাবে, মেলায় হারিয়ে যাবে ছেলে, এরকম ভাবে সে নিয়ে যাচ্ছে। কেন? এখানে আত্মনির্ভরশীলতার একটা অভাব দেখা দিচ্ছে। হে বাবা যা ছ পরীক্ষার সময় বিশাল বড় মাথায় বজ্রাঘাত পড়ে যাবে এমন একটা কারণে বাড়ির যাবতীয় লোকজন সব চলে আসে পরীক্ষা দিয়ে আসে। ছেলেটা নাকি পরীক্ষা দিচ্ছে, আর কেউ পরীক্ষা দেয় না, বাবা মা আরো যদি পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে এসে, না ছেলে পরীক্ষা দিচ্ছে, ভালো ছেলেরা খুব ভালো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। এত ভালো স্টুডেন্ট এত ভালো পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে কনফিডেন্সের প্রচুর অভাব। তাকে কনফিডেন্স ল্যাক করে দিক, সে জিরোতে। তার 5 মিনিট তাকে যদি মেন্টাল হ্যাক করে দেওয়া হয়, সে কিন্তু সব ভুলে যাবে। একটা সাইকিয়াট্রিস্টের কাছে বা আমার মতো যদি কেউ থাকে, তাকে যদি আমি হ্যাক করে দিই মায়ের ব্রেনকে, তাহলে কিন্তু সে শেষ করে দেবো। তাকে আমি সব ভুলিয়ে দেবো। 5 মিনিট লাগবে আমার তাকে ভুলাতে, সবকিছু জিনিস সে ভুলে যাবে। পরীক্ষায় কি লিখবে সে বুঝতে পারবে না, সে বলবে মা আমি কিছু পারিনি, বাবা আমি কিছু পারিনি, সব ভুলে গেছি। অর্থাৎ কারণ তার আত্মনির্ভরশীলতার একটা সমস্যা দেখা দিচ্ছে। তার মধ্যে দেখাচ্ছে দায়িত্ববোধের অভাব, সে তো দায়িত্ব নিতেই পারে না, তার দায়িত্বটা অন্যকে বহন করেছে। নিজের জলের বোতল, নিজের ব্যাগ, নিজের কিছু গোছাতে পারে না। আমি এই জন্য একটা ফিডব্যাক হোলিস্টিকের একটা পাঠ করেছি, একটা ফর্ম। সেই ফর্মটা অনেকে নিয়েছে আর কি, অনেক স্কুলকে আমি পাঠিয়েছি। সেখানে আমি ওই নিজের ব্যাগ নিজে গোছাতে পারে কিনা এইগুলোর বিষয়ে বলেছি। সেখানে অনেকে লিখেছে, টিক দিয়েছে, মাঝে মাঝে পারে, মাঝে মাঝে পারে না। যারা মাঝে মাঝে পারে তারা ভালো, যারা মাঝে মাঝে পারে না তাদের ঠিক আছে।
আমাদের দেখতে হবে সর্বোপরি যে বাচ্চাদের কোন কোন কাজগুলো ওদের আত্মনির্ভরশীলতা করবে, ঠিক সেই কাজগুলো ওদেরকে দিয়ে করানো উচিত। যেমন আমি অনেক উদাহরণ দিই, যেমন ধরুন আপনার মেয়ে বা ছেলে যে কেউ হতে পারে, 7-এ পড়ছে বা 8-এ পড়ছে বা 5-এই পড়ছে, সে যদি সাইকেল চালাতে পারে, তাকে আপনি কাজ দিন যে তুমি প্রতি সপ্তাহে সাইকেলটাকে মুছবে। তার জন্য আপনি তাকে মোছার জন্য তাকে একটুখানি কেরোসিন তেল দিতে পারেন, তুমি মুছো, এটা তোমার কাজ, কারণ তুমি সাইকেলটা করে স্কুলে যাচ্ছ। প্রতি সপ্তাহে তুমি তোমার বইয়ের জায়গায় র্যাকটাকে নাবিয়ে রেখে র্যাকটাকে ভালো করে পরিষ্কার করবে, সেখানে ঝুল ধরতে পারে, ধুলো হতে পারে বা একটা পোকামাকড় থাকে, সেটাকে পরিষ্কার করো। প্রতি সপ্তাহে তুমি যেখানে জুতোগুলো রাখো, অর্থাৎ আমরা সবাই যেখানে জুতো রাখি, সেই জুতোর জায়গাটাকে পরিষ্কার করবে, সেই র্যাকটাকে পরিষ্কার করবে, বা জুতো রাখার জায়গায় আমি সেটা ছেড়ে দিলাম। অর্থাৎ এই জায়গাগুলো, আচ্ছা আপনার হয়তো ছাদ আছে, ছাদে হয়তো আপনি কিছু টব রেখেছেন, সেই টবে আপনি প্রতিদিনই জল দেন, কিন্তু আপনি ওকে বলুন যে রবিবার হলে প্রতি রবিবার তোমার কাজ হচ্ছে মাটিগুলোকে একটু খুঁড়ে সেটাকে এলোমেলো করে দেবো এবং সুন্দরভাবে টপ গাছটা যদি কোনো গাছ হেলে যায় সেখানে কাঠি পুঁতে সেটাকে ঠিক করে দাও। অর্থাৎ এই কাজগুলো বাচ্চাদের মধ্যে ভালোর একটা দিক তৈরি করবে, কারণ তাকে অনেক বেশি আত্মনির্ভর তৈরি করবে, কনফিডেন্স তৈরি করবে, দায়িত্ববোধ আসবে তার মধ্যে। আমরা যদি এই দায়িত্ববোধটাকেই না বাচ্চাটার মধ্যে জাগাতে পারলাম, তাহলে কি জাগালাম? যদি আপনারা বেলুড় মঠে যান, আমি হয়তো এর লাইফে অনেকবার এই কথাগুলো বলেছি, তাও বলছি যে বেলুড় মঠে যদি যান, বেলুড় মঠে গিয়ে যারা স্বামীজি আছেন আর কি, যারা একদম স্বামীজির দীক্ষায় দীক্ষিত, তাদেরকে একটু ফলো করবেন, দেখবেন তারা কি সুন্দরভাবে এক একটা কাজকে নিখুঁত ভাবে করছে। আমি গিয়ে ফলো করি তাদেরকে। হয়তো এমন সময় যেতে হবে, সেই সময়টা তারা কাজ করছে, হয়তো জানলাটা মুছছে, জানলাটা কিন্তু খুব ধরে আস্তে আস্তে মুছছে যাতে একটাও ধুলো না থাকে। এই ধরনের কাজ বাচ্চাদের দিন, তাতে ওদের একাগ্রতা বাড়বে এবং তাদের কাজের দায়িত্ববোধটা বাড়বে, এবং তার এই ছোট ছোট কাজগুলো তাকে অনেক বেশি কনফিডেন্স যোগাবে। আপনার বাড়িতে জানলা তো থাকছে, সেই জানলার যে গ্রিলগুলো আছে সেগুলো হয়তো ধুলো জমছে, যদি নাও জমে প্রতি সপ্তাহে রবিবার, যেদিনও ছুটি থাকবে, রবিবারে থাকে, শনিবার, যেদিন খুশি ছুটি থাকতে পারে, সেই দিন আপনি ওকে দিন, ওকে একটা জায়গা যেটা দিয়ে খুশি সেটা দিয়ে দিন, সেটা দিয়ে আপনি ওকে পরিষ্কার করার চেষ্টা করুন, যে এটা দিয়ে তুমি আস্তে আস্তে পরিষ্কার, তাকে শেখান যে এইভাবে পরিষ্কার করতে হয়। ওইটা করতে গেলে তার কনফিডেন্সটা একটুখানি বাড়বে, সে বুঝবে যে হ্যাঁ এইটা আমাকে পরিষ্কার করতে হবে, তার মানে এইটা পরিষ্কার করার মতো জায়গা, এটাকে আমাকে পরিষ্কার করতে হবে, জুতোটাকে পরিষ্কার করতে হবে, জুতোটা এইটা আমার দায়িত্ব। তা বলে ওর ড্রেস, হ্যাঁ অবশ্যই 7-8-এ যখন উঠে যাবে তখন তার নিজের ড্রেসকে নিজেকে কাচতে দিন, স্কুল ড্রেস, খেলার ড্রেস সব নিজেকে কাচতে দিন, একটাও আপনারা করে দেবেন না। জামা কাপড়টাও নিজেকে কাচতে দিন, খারাপ কাচবি তাতে কি এসে যায়? প্রতিদিনই জামা কাপড় কাচুন না, তাতেও তো কিছু এসে যায় না। প্রতিদিনই কাচলে তো ভালো, যেটা করোনা থেকে আমাদের অভ্যেস হয়ে এসেছে। তাতে সমস্যাটা কোথাও হবে? সমস্যা তো কোথাও হবে? সমস্যা হচ্ছে যে আমরা যদি তাকে আত্মনির্ভর না করে তুলি, সচেতন না করে তুলি, সেইখানেই আমাদের সমস্যাটা তৈরি হবে। কারণ এই সমাজে আপনাকে, আপনার বাচ্চাকে পারফেক্ট প্ল্যাটফর্ম দেওয়ার জন্য প্রত্যেকটা কাজকে ওকে শিখিয়ে রাখা দরকার। আপনি যদি প্রত্যেকটা কাজকে ওকে শিখিয়ে রাখেন, তাহলে কাজ করার যে প্রবণতা ওর মধ্যে কিন্তু সৃষ্টি হবে, নাহলে কাজ করার প্রবণতা কখনোই সৃষ্টি হবে না। কাজের মধ্যে ও কিন্তু ফাঁকিবাজি কাজটাই বেশি খুঁজবে, যে কাজটা করতে হবে না। মা তো করে দিত, ঠিক আছে, বাবা তো করে দিত, ঠিক আছে, এই কাজটা কর না, না এই কাজটা স্যার এখন না ভালো লাগছে না স্যার, এখন না এই কাজটা স্যার আমি পারি না। এই যে পারি না, তাকে এমন কি কাজ দেওয়া উচিত যেটা পারে না? তাকে তো আপনি হেভি ওয়েটের কিছু কাজ দিচ্ছেন না, তাহলে পারি না কথাটা কেন আসছে? তাকে কি আপনি বলছেন যে রান্না বান্না কর, বলছেন না তো। আপনি তাকে এইটুকুনি বলতে পারেন যে আপনি হয়তো কিছু তরকারি করবেন, আলু খোসাটাকে চালাবার জন্য, যে খোসা চালাবার যে যন্ত্রটা আছে সেইটা দিয়ে আপনি তাকে বলতে পারেন যে তুমি এটাকে ছাড়াও। এইগুলো ছোট ছোট কাজ, এই কাজগুলো নিজে হয়তো ফল খাবে, ফলটাকে তুমি আস্তে আস্তে ছাড়াও, শশাটাকে ছাড়াও, এবং দেখো ছুরি দিয়ে এইভাবে আস্তে আস্তে কাটো, তাড়াহুড়ো করবে না, হাত যেন না কাটে, হাত যাতে না কাটে তার পদ্ধতিটা আপনাকে ওকে শেখাতে হবে। শিখিয়ে তারপর আপনি ওকে কাটতে হবে। যদি তাও না হয় ঠিক আছে, আপনি সেটা কেটে দিতে পারেন, একটা সময় অবধি কেটে দিতে পারেন,
কেটে দিয়ে আপনি 7-8 এর বাচ্চাদের প্রতি অনেক সচেতনতা ভাব থাকা উচিত এইগুলোতে। কারণ তারা যখন মোবাইল চালাতে পারছে, রিলস বানাতে পারছে, ফেসবুক করতে পারছে, তাহলে এইগুলো করতে পারবে না। এইগুলো করার মধ্যে কোথায় প্রবণতা, কোথায় আটকে আছে? কারণ ওরা তো আপনাকে যদি ফলো করে, তা আপনিও বলতে পারেন তুমি তো আমাকে ফলো করছো, আমি ফেসবুক করছি, রিলস করছি, তুমিও করছো, তাহলে আমি যখন জিনিসপত্রগুলোকে এইভাবে কাটাকুটি করছি না, তোমাকেও এটা ফলো করে করতে হবে। এবার আপনি যদি সেইগুলোকে করে না দেন বা ওদেরকে এইগুলোর দিকে এগিয়ে না দেন, তাহলে কিন্তু তারা কখনোই আত্মনির্ভর বা সচেতন হয়ে উঠবে না। সচেতনতা খুব দরকার এবং আত্মনির্ভরতা আরো বেশি দরকার। কনফিডেন্সটা অনেক বেশি ভেতর থেকে আসবে, সেই কনফিডেন্সের জন্যই তারা কিন্তু এগিয়ে যায়। মোটামুটি বোঝাতে পারলাম যে বাচ্চাদের সব ছোটখাটো কাজের দেওয়া ভালো না খারাপ, ভালো আছে খারাপও আছে, যেগুলো আপনাদেরকে আমি মোটামুটি একটা বোঝানোর চেষ্টা করব আপনাদের থ্রু। আমি ফেসবুক লাইভটা 2 রকম ধরে করব আজ থেকে, একটা হচ্ছে ছোটদের, একটা হচ্ছে বড়। সময়টা একই থাকবে ছোটখাটো করে। তার আগে আজকে সারাদিন ভালো খারাপ যাই কেটে থাকুক না কেন, যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকি বা কোনো মানুষের ক্ষেত্রে যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমার থ্রু, তার জন্য ইউনিভার্স আমাকে তুমি ক্ষমা করে দিও। ইউনিভার্সের কাছে আমি সরি চাইছি। আই ফরগিভ মি ইউনিভার্স, যে তুমি সেই সকল কারণের জন্য আমি খুব দুঃখিত যে যারা তারা কষ্ট পেয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার বাচ্চাদেরকে ভালো রেখেছো, আমার পরিবারকে ভালো রেখেছো, আমার মা বাবাকে ভালো রেখেছো। এবং থ্যাংক ইউ ফর ইউনিভার্স, তুমি আমার দেশবাসীকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, তুমি আমার চোখ, কান, নাক, আমার শরীরের প্রত্যেকটা সংবেদনশীল যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, রক্ত সার্কুলারগুলো যেটা হচ্ছে হার্ট বিট থেকে শুরু করে পাকস্থলী, যাবতীয় জিনিসকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, তুমি এই পৃথিবীর ব্যালেন্সকে ভালো ঠিক রেখেছো। আই লাভ ইউ ইউনিভার্স, আমরা তোমাকে ভীষণ ভালোবাসি। কারণ তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করছো, সুন্দর মনের মানুষ তৈরি করছো। থ্যাংক ইউ। এইটা এতটুকু। আজকে বড়দের অর্থাৎ আমি ল অফ অ্যাট্রাকশনস, ভিজুয়ালাইজেশনস, ম্যানিফেস্ট এবং নিজের লাইফ কোচ হওয়ার জন্য যে যে স্ট্রিকগুলোকে ইউজ করে একটা মানুষকে পারফেক্ট করা যায়, তার ফাইন্যান্সিয়াল গ্রোথকে বাড়ানো যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে। বেশিক্ষণের কথা হবে না, জাস্ট 4 থেকে 5 মিনিট কথাটা বলবো। আজকে যে আমি বিষয়বস্তুটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে, আমরা জানি যে আমাদের মানি আসাটা খুব দরকার, ফাইন্যান্সিয়াল গ্রোথটা খুব দরকার। ফাইন্যান্সিয়াল গ্রোথটা কিভাবে আসবে? আপনি চেষ্টা করুন যে ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য আপনাকে কিছু পজিটিভ অ্যাটেম্প নিতে হবে। সেই পজিটিভ অ্যাটেম্পগুলো খুব বেটার হয় যদি আপনি সেই পজিটিভ অ্যাটেম্পগুলোকে পারফেক্টভাবে করতে পারেন। সেই পজিটিভ অ্যাটেম্পগুলো পারফেক্টভাবে করার জন্য আমি একটা সহজ জিনিস দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন, এইটা হচ্ছে মাটির ভাঁড়, ঠিক আছে? আপনি প্রতিদিন কাজ থেকে ফিরে যদি আপনার পকেটে যা কিছু পয়সা, খুচরো পয়সা আছে, যদি আপনি এতে দেন, রাখেন, এটা আপনার একটা সেভিংস তৈরি হবে। এই সেভিংসটা আপনার মানি ব্লকেজকে আস্তে আস্তে মুভ করবে। এবং আরেকটা জিনিস যেটা করতে হয় সেটা হচ্ছে মানি ব্লকেজকে হাঁটানোর জন্য আপনি বেশি চিন্তা করবেন না যে আমি এই টাকাটা কোথায় খরচা করে ফেলছি। তাতে কিন্তু খরচার পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। আপনাকে মানি সিস্টেমটাকে জানতে হবে, মানি ম্যানেজমেন্টকে জানতে হবে। আপনি পার ডে, ধরুন আপনার পার ডে 200 টাকা খরচা হয়, পার ডে কথা বলছি, বা 300 টাকা খরচা হয়। আপনি ওই দিন অর্থাৎ কালকে আপনার 300 টাকা খরচা আছে, আপনি 300 টাকার খরচাটা কোথায় কোথায় করবেন অ্যাভারেজ, সেইটা একটা লিখে রাখুন। জানি সেটা থেকে বেশিও হতে পারে, মানুষের বিপদ তো আসতে সময় লাগে না, কিন্তু সেটা থেকে যদি কম হয় তখন আপনি সেই মানি ম্যানেজটা সেখানে করতে পারবেন। এবং মানি ব্লকেজটাকে আরেকটা কাটাবার জায়গা হচ্ছে আপনাকে অনেক বেশি মানির ওপর অ্যাফার্মেশনস করতে হবে। মানির অ্যাফার্মেশনস গুলো কি কি হয়? মানি অ্যাফার্মেশনস এগুলো হবে যে আমি একজন খুব ভালো মানি ম্যানেজার, আমি নিজের মানিকে সেভিংস করতে পারি, আমি নিজের খরচাকে, এক্সপেন্সেসকে কন্ট্রোল করতে পারি, আমি নিজের সেভিংসকে বাড়াতে পারি, আমি নিজের ইনকামকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রতিদিন আমি যা সেভিংস করছি সেই সেভিংস থেকে আমি নিজেকে ফাইন্যান্সিয়াল গ্রোথ হিসেবে দেখতে পাচ্ছি
আগামী দিনে আমি একজন গুড মানি ম্যানেজার হয়ে উঠব এবং আগামী দিনে আমার মানি প্রবলেমগুলো কেটে যাবে এবং কেটে গেছে সেটা আমি দেখতে পাচ্ছি। আমার কাছে মানি অর্থাৎ টাকা পয়সা একটা শুধুমাত্র অঙ্ক। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, তুমি আমাকে একজন সুন্দর মানি ম্যানেজার করে তুলতে পেরেছো বা সুযোগ করে দিয়েছো। আমি খুব হ্যাপি, আমি যে রোজগারটা করছি সেটা নিয়ে আমি খুব হ্যাপি, আমি যে সেভিংসটা করছি সেটা নিয়ে আমি খুব হ্যাপি, যে আমি যে টাকাটা রোজগার করে আনছি সেটা আমার পরিবারের লোকজনের জন্য খরচা করতে পারছি বলে। আর আমি খুব হ্যাপি এই কারণে যে আমার সেভিংসের পরিমাণটা গ্রোথ হচ্ছে। অর্থাৎ এইভাবে যদি আমি ফাইন্যান্সিয়াল দিক থেকে গ্রোথটা করতে পারি তাহলে আমার ব্যাপারটা অনেক বেশি বেটার হবে। আজকের ফেসবুক লাইভে মানি অ্যাফার্মেশনসের এই স্টিকগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এইরকম ভাবে প্রতিদিন কিছু না কিছু ল অফ অ্যাট্রাকশন, মানি ম্যানেজার সিক্রেট, এইগুলো নিয়ে আমি কথা বলবো। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের অ্যাফার্মেশনস, এই ধরনের মানি ব্লকেজগুলো আপনাদের পক্ষে অনেক বেটার কাজ করে। আজকের জন্য ফেসবুক লাইভ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।